ছবির শুরুতে সিস্টার জুনিয়াকে দেখানো হয় এক ভয়াবহ পরিস্থিতিতে একটি বাড়িতে পৌঁছায়। সেখানে হিজুন নামে একটি ছেলে ডিমান দ্বারা আক্রান্ত, তাকে ডিমান দখল করে নিয়েছে। এখানে একজন পুরোহিত তার দখল ভাঙতে এসেছিলেন, কিন্তু তিনি ডিমানের শক্তির কাছে হেরে যান, কারণ তিনি আসার সাথে সাথে সিস্টার জুনিয়া ফাদারকে দেখতে পান, যার কাঁধে তরবারি ছিল, কিন্তু তিনি এখনও দাঁড়িয়ে ছিলেন। তার সহকারীও খুব ভয় পেয়ে গেল। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সিস্টার জুনিয়া এক্সোরসিজম করার সিদ্ধান্ত নেয়, যদিও তিনি জানতেন যে ক্যাথলিক নানদের পক্ষে এটি করা অবৈধ। এমন একটি শূকরও ছিল যেখানে এই শূকরকে মেরে ডিমানদের বন্দি করে হত্যা করা যেত। যাই হোক, প্রথমে সিস্টার জুনিয়া হিজুনের উপর প্রচুর পবিত্র জল ঢেলে দেয় এবং তারপর সে তার ফাদারের সহকারীকে গির্জার ঘণ্টা বাজাতে বলে। এরপর সে হিজুনের মাথা ধরে কিছু প্রার্থনা করতে শুরু করে। সিস্টার জুনিয়ার প্রার্থনার কারণে হিজুনের ভেতরের ডিমানটি অনেক কষ্ট পাচ্ছিল। সেই কারণেই হিজুনের কান থেকে রক্ত ঝরতে শুরু করলো, কিন্তু দখলটা নামছিল না। সিস্টার জুনিয়াও তার প্রার্থনা থামায় না এবং ডিমানকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু ডিমান নাম বলার পরিবর্তে সে সিস্টার জুনিয়াকে হুমকি দিতে শুরু করে। সে তাকে বলে যে তুমি এই বছর বসন্ত দেখতে পাবে না, আমি তোমাকে এমন মৃত্যু দেব যা মানুষের মধ্যে সবচেয়ে ভয়াবহ হবে। তোমাদের মতো নান এবং ফাদাররা আমাদের মতো সমস্ত ডিমানদের নরকে বন্দি করেছিল, কিন্তু এখন তা হবে না। সিস্টার জুনিয়া তার কথা শুনতে শুনতে তার প্রার্থনা পড়ছিলেন, যার ফলে হিজুন অজ্ঞান হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি জানতেন যে হিজুন কেবল নিয়ন্ত্রণে এসেছে, তার দখল শেষ হয়নি। এই কারণেই হিজুনকে গির্জার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিজুনের মা ডাক্তারকে বলেন যে হিজুনের দখল আছে, কিন্তু এখানে ডক্টর পাওলো বিশ্বাস করেন না, কারণ তিনি দখল এবং ভূত প্রতারণায় বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন না যে কোনো শয়তান, ইভিল বা অন্য কোনো শক্তি কোনো ব্যক্তির দেহ দখল করতে পারে। হিজুনের মাকে এটাই বোঝানোর চেষ্টা করেন যে আপনার ছেলের কোনো ধরনের ডিমানপর দখলে নেই। এটি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের একটি কেস, যা আপনার ছেলে অনুভব করছে এবং সে বর্তমানে আক্রমণাত্মক অবস্থায় আছে। কিন্তু হিজুনের মা ফাদার পাওলোকে বলেছিলেন যে তার শরীরে এই রোগ আছে। তার এক্সোরসিজম অনেকবার করা হয়েছিল, এমনকি 2 ফাদারও তাকে এক্সোরসিজম করতে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু সেদিন সিস্টার জুনিয়া এসে সবকিছু সামলে নিয়েছিলেন। এই কথা শুনে ডক্টর পাওলো, যিনি একজন ফাদার ছিলেন, বেশ অবাক হয়ে গেলেন, কারণ ক্যাথলিক নানরা এক্সোরসিজম করতে পারতেন না। এই কাজটি তাদের জন্য অবৈধ ছিল এবং সেই কারণেই আমরা দেখতে পাই যে গির্জা ব্যবস্থাপনার পক্ষ থেকে সিস্টার জুনিয়াকেও সভায় ডাকা হয়েছে। এখানে তার স্পষ্টীকরণ দিতে গিয়ে সিস্টার জুনিয়া বলেন যে সেই সময় পরিস্থিতি খুবই খারাপ ছিল, এক্সোরসিজম ছাড়া আর কোন বিকল্প ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমি এক্সোরসিজম করেছি এবং এখনও সেই শিশুটির এক্সোরসিজম প্রয়োজন। সে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বলে যে যদি সম্ভব হয় তাহলে আমাদের উচিত ফাদার কিম এবং ফাদার জয়কে ডাকা, যারা বিশেষজ্ঞ ছিলেন, যাতে তারা শিশুটির এক্সোরসিজম করতে পারেন, কারণ একই সময়ে ওই শিশুটির মধ্যে অনেক ভূত ছিল। ডিমানদের মধ্যে একটি সবচেয়ে শক্তিশালী, যে তার নামও বলে না। এখানে কেউ সিস্টার জুনিয়ার কথা গুরুত্বের সাথে নেয় না। দেখানো হয়েছে যে জুনিয়া সেই একই ফাদারের সাথে ছিল যিনি সেই ছেলেটার করতে ব্যর্থ হয়েছিলেন। ফাদার জুনিয়াকে হিজুনের পুরো ঘটনাটি ব্যাখ্যা করলেন। সে তার তৈরি ভুতুড়ে ছবিগুলোও তাকে দিয়েছিল এবং পরে এই দখল শেষ করার দায়িত্ব সে সিস্টার জুনিয়াকে দিয়েছিল। যখন সিস্টার জুনিয়া সেখান থেকে চলে যায়, তখন আমরা ফাদারকে এক অদ্ভুত অবস্থায় দেখতে পাই এবং দেখা যায় যে খারাপ জিনিসগুলি ফাদারের উপরও প্রভাব ফেলেছে। খ্রিস্টধর্মে বিশ্বাস করা হয় যে যদি কোনো ফাদার এক্সোরসিজম করতে ব্যর্থ হয়, তবে খারাপ জিনিসগুলি তাকেও আক্রমণ করে এবং এই ফাদারের সাথেও একই ঘটনা ঘটেছে। এরপর সিস্টার জুনিয়া ডক্টর পাওলোর কাছে যায়। সে হিজুনের কাছ থেকে এক্সোরসিজম এর অনুমতি নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ডক্টর পাওলো এইসব জিনিসে মোটেও বিশ্বাস করতেন না। তিনি তাকে হাসপাতাল থেকে ছাড়ার অনুমতি দেন না। সিস্টার জুনিয়া তাকে অনেক কিছু বলে যা তার মন পরিবর্তন করে। সে তাকে বাইবেলের অনেক পদও বলে যেখানে এক্সোরসিজম এর কথা বলা হয়েছে, কিন্তু ডক্টর পাওলো এখনও তার কথা শোনেন না এবং বলেন যতক্ষণ হিজুন আমার রোগী, আমি তার এক্সোরসিজম এর অনুমতি দেব না। তারপর সিস্টার জুনিয়াও গিয়ে তাকে বলে যে আমি যে কোনো মূল্যে হিজুনকে বাঁচাবো এবং তার এক্সোরসিজমও করব। এখানে আমাদের হিজুনের মা দেখানো হয়েছে, যার কাছে টাকা নেওয়া লোকেরা তাকে ফোন করে বিরক্ত করছিল। একজন লোক তাকে বলে যে তোমার স্বামী মারা গেছে এবং একইভাবে তোমার পাগল ছেলেও মারা যাবে। এই কথা শোনার পর সে খুব ভেঙে পড়ে। সে শেষবারের মতো হিজুনকে দেখে এবং তারপর জানালা থেকে লাফিয়ে আত্মহত্যা করে। সে পড়ে যাওয়ার সাথে সাথে সবাই তার চারপাশে জড়ো হয়ে গেল। ডক্টর পাওলো এবং তার সহকারী ডক্টর মিকাইলা।
সিস্টার জুনিয়াও এখানে এসেছিলেন। হিজুনের মায়ের মৃতদেহের কাছে সে ডিমান্ডের অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। এখানে সে খারাপ শক্তি অনুভব করছিল। এটা তার পরাশক্তি ছিল যে সে খারাপ শক্তি অনুভব করতে পারত। সে কিছু পড়ে এবং এই খারাপ শক্তিগুলি দূর করার চেষ্টা করে, এবং ডক্টর মিকাইলা এটি লক্ষ্য করেন। এখন রাতে সিস্টার জুনিয়া একা ডক্টর মিকেলার সাথে দেখা করতে আসে, কারণ সেও একজন সিস্টার ছিল। সে সিস্টার মিকাইলাকে বলে যে আমার একটা সুপার পাওয়ার আছে, আমি অশুভ শক্তি অনুভব করতে পারি, এবং আমি জানি যে হিজুনের ভেতরে ডিমান আছে, আমাদের তার এক্সোসিজম করতে হবে। তুমি কি আমাকে এতে সাহায্য করবে? আমি জানি যে তুমিও আমার মতোই একজন, যার মানে তোমারও একটি সুপার পাওয়ার থাকতে। এখানে বলে রাখা ভালো যে গর্ভাবস্থায় অথবা তার আগে ডিমান দ্বারা পজেস হয়। মায়ের গর্ভে জন্ম নেওয়া সন্তানদেরই স্পোন বলা হয়। এইভাবে কিছু ডিমানিক শক্তি সেই শিশুদের ভেতরে প্রবেশ করে। এই শিশুরা বিশেষ হয়ে ওঠে, তাদের কিছু সুপার পাওয়ারও আছে। এই ধরনের শিশুরা ভালো সামান হতে পারে, তারা অন্যদেরকে ভূত এবং তাদের খারাপ শক্তি থেকে দূরে রাখতে পারে, কিন্তু ডক্টর মিকাইলা তা করেননি। আসলে সে একজন ওঝা হয়নি, সে একজন সিস্টার হয়েছিল, এবং তারপরে সে একজন ডাক্তার হয়ে গির্জার হাসপাতালে তার সেবা প্রদান করে। ডক্টর মিকাইলা এখানে সবার কাছ থেকে এটা লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সিস্টার জুনিয়া এই সব জানতেন কারণ তিনি তার মতোই ছিলেন। এই কারণেই যখন ডক্টর মিকাইলা রাগ করে চলে যেতে যাচ্ছিলেন, তখন সিস্টার জুনিয়া হিজুনের ইতিহাস তার সামনে রেখেছিলেন এবং তাকে অনুরোধ করেছিলেন যে তিনি এটি দেখেন এবং কিভাবে এটির চিকিৎসা করতে হয় তা বলে। জুনিয়ার চলে যাওয়ার পর মিকাইলা তার বাড়িতে আসে এবং তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়িতে আসে এবং তার ট্যারো কার্ড বের করে, যা আমাদের বলে যে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল। এই সময় সে এক অদ্ভুত দৃষ্টি পেল। সে তার স্বপ্নে অনেক মৃত ছাগল দেখতে পেল। সে তার ট্যারো কার্ড থেকে দুটি কার্ড বেছে নেয়, যার মধ্যে একজন রাক্ষস এবং অন্যজন একজন মহাযাজক। এটা দেখার সাথে সাথে সে তার জীবনের একটা ফ্ল্যাশব্যাক ফিরে পায়। আসলে সে প্রথমে তার বোনের সাথে এই কার্ডটি পড়ত। দুই বোনই সুপার ছিল। মিকাইলার মায়ের ভূত মিকাইলার বোনের মধ্যে ছিল। তার অনেক চিকিৎসা করা হয়েছিল, কিন্তু সে মারা গিয়েছিল, এবং তার মৃত্যুর পর তার আত্মা মিকাইলাকে ভয় দেখাতে থাকে। মিকাইলা বারবার অপ্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছে, যা তাকে অনেক ভয় পায়। তার ভয়েরও চিকিৎসা করা হয়েছিল, কিন্তু মিকাইলা পালিয়ে গিয়েছিল। এখনও যখন মিকাইলা এই ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল, তখন সে ভয়ে জেগে উঠল। সে দেখল তার ফোন বাজছে। এটা সিস্টার জুনিয়ার ফোন। সে ফোনটা ধরল এবং সিস্টার জুনিয়া তাকে বলল যে আমি তোমার দুঃস্বপ্নের কথা জানি, কারণ আমি খারাপ জিনিস বুঝতে পারি। পরের দিন সিস্টার জুনিয়া ডক্টর মিকাইলাকে রাজি করান যে তিনি হিজুনকে এক্সোসিজম জন্য একজন শামানের কাছে নিয়ে যাবেন। শামান ছিল সিস্টার জুনিয়ার পরিচিত। সে গির্জার সিস্টার জুনিয়ার সাথে একজন সিস্টার ছিল, কিন্তু যেহেতু সেও একজন সুপার পাওয়ার ছিল, তাই সে একজন শামান হয়ে গেল। হিজুনের প্রস্তুতি শুরু হয়। এটি ছিল একটি জলের প্রস্তুতি। তাকে জলের ভেতরে যেতে হয়েছিল। এই প্রস্তুতি অনেক প্রাণীকে খাওয়ানো হয়েছিল, কারণ হিজুনের ভিতরে থাকা সমস্ত ডিমান্ডের এই প্রাণীদের মধ্যে আটকে রেখে তাদের হত্যা করতে হবে। কিন্তু সেই ডিমান্ডরা তাদের ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। তারা এই এক্সোসিজম পথ বেছে নিয়েছিল, কারণ এখানে সমস্ত প্রাণী মারা গিয়েছিল এবং হাইভন খুব বিরক্ত হয়েছিল। ব্যর্থ হওয়ার পর তাদের বাড়ি যেতে হয়েছিল। যখন তারা ফিরে যাচ্ছিল, হাইভন বুঝতে পারল যে সিস্টার জুনিয়া অসুস্থ। আসলে তার ক্যান্সার হয়েছিল এবং হাইভনও বুঝতে পেরেছিল যে সে শীঘ্রই মারা যাবে। এই কারণেই সে সিস্টার জুনিয়াকে নিজের যত্ন নিতে বলে তারা তাদের গির্জায় ফিরে আসে, যেখানে ডক্টর পাওলো ডক্টর মিকাইলাকে বকাঝকা করেন, কারণ এই দুজন হিজুনকে তার অনুমতি ছাড়াই এক্সোসিজম এর জন্য নিয়ে গিয়েছিলেন। ডক্টর পাওলো বলেন, আমি সিস্টার জুনিয়ার কথা জানি না, কিন্তু তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি মনে করো এটা একটা এর ঘটনা? এটা শুধু একটা মানসিক ব্যাধি। মিকাইলা, মনে রেখো, তোমারও 17 বছর আগে এটা ছিল। যখন তুমি এখানে এসেছিলে, তোমার চিকিৎসা করা হয়েছিল এবং এখন তুমি ভালো আছো। এখন তোমার সেই ভয়াবহ স্বপ্নগুলো মনে নেই। এই কথা শোনার পর মিকাইলা বলল, আমি দুঃখিত ডক্টর পাওলো, কিন্তু সেই স্বপ্নগুলো এখনও আমাকে তাড়া করে বেড়ায়। আজও ওরা আমাকে ভয় দেখায়। ডক্টর পাওলোর অফিস থেকে বের হওয়ার সময় মিকাইলা তিনি একজন মহিলার সাথে দেখা করলেন। সে তাকে বলে যে সে খুশি তার ছেলের কাছে যাচ্ছে। যখন সে এই কথা বলছে, তার পুরো শরীর কালো হয়ে যাচ্ছে এবং সে হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। মাইকেলা যখন তার ঘরে যান, তখন তিনি জানতে পারেন যে মহিলাটি সবেমাত্র মারা গেছেন, এবং যার সাথে তিনি কথা বলেছেন তিনি হলেন এই মহিলার আত্মা। যাই হোক, যখন সে বাড়ি ফিরেছিল,
তখন সে অনেক কিছু নিয়ে চিন্তিত ছিল। তার দৃষ্টিভঙ্গি তাকে তাড়া করছিল এবং সে জানত যে এটি কারণ সে হিজুনকে সাহায্য করছিল না। এই কারণেই সে সিস্টার জুনিয়াকে ফোন করে এবং তাকে বলে যে সে হিজুনকে তার এক্সোসিজম এর সাহায্য করতে প্রস্তুত। তারা এখন হিজুনকে ডক্টর পাউলোর সাথে গির্জায় নিয়ে যায় এবং সেখানে তার এক্সোসিজম শুরু হয়। প্রথমে সিস্টার জুনিয়া তার উপর পবিত্র জল ঢেলে দেয়, যা তাকে এতটাই ক্ষুব্ধ করে যে সে প্রথমে সিস্টার জুনিয়া এবং তারপর ডক্টর পাউলোর গলা টিপতে শুরু করে। এই ডিমান্ডকে নিয়ন্ত্রণ করার জন্য মিকাইলা কিছুই বুঝতে না পেরে একটি চেয়ার তুলে হিজুনকে আঘাত করে, যার ফলে তার ভেতরের ডিমান্ডকে কিছুক্ষণের জন্য কন্ট্রোল আসে। হিজুনের জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরতেই সে কাঁদতে শুরু করে। সে জুনিয়ার কাছে অনুনয় বিনয় করে বলল, দয়া করে আমাকে বাঁচাও, এই শয়তানরা আমাকে মেরে ফেলবে এবং আমি মরতে চাই না। আজকের এক্সোসিজম ব্যর্থ হয়েছে এবং হিজুন আবার হাসপাতালে ফিরে এসেছে। এখন ডক্টর মিকাইলা এবং সিস্টার জুনিয়া একসাথে বসেছিলেন। সিস্টার জুনিয়া মিকাইলাকে বলে যে আমাদের সেই ডিমানের নাম জানতে হবে যে হিজুনকে এক্সোসিজম করার জন্য বন্দী করেছে। নাম না জেনে আমরা তার এক্সোসিজম করতে পারবো না। এবার ডক্টর মিকাইলা সিস্টার জুনিয়ার সামনে কার্ড রিডিং করেন এবং তাকে বলেন যে সেই ডিমানের নাম জানতে এবং তার এক্সোসিজম করতে তৃতীয় ব্যক্তিরও প্রয়োজন হবে। এখন মিকাইলা এবং সিস্টার জুনিয়া তাদের দুই বিশেষজ্ঞ ফাদারকে ফোন করতে চায়, কিন্তু তারা খুব ব্যস্ত ছিল। তাদের কিছু ধর্মীয় সমাবেশ ছিল যা তাদের আয়োজন করতে হয়েছিল, কিন্তু তারা সিস্টার জুনিয়াকে দায়িত্ব দেয় যে সে হিজুনের এক্সোসিজম ভালোভাবে সম্পাদন করবে। যদিও সিস্টারকে এক্সোসিজম এর করার অনুমতি দেওয়া হয়, কিন্তু তাদের এখনও তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয় এবং তারা এমনকি সেই ডিমানের নামও জানত না। ফাদার তাদের ইঙ্গিত দেন যে সেই রাক্ষসের নাম একটি প্রাণীর নামে হবে। এখন মিকাইলার মতে হিজুনের এক্সোসিজম করার জন্য তাদের হেভেন কি লাগবে, কিন্তু তারা হেভেন কি নিতে পারবে না। খ্রিস্টানদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সিস্টার জুনিয়াও হাইভনের সাথে দেখা করতে যায় এবং সাহায্য চায়, কিন্তু হাইভন তাদের সাহায্য করতে অস্বীকৃতি জানায় কারণ তারা এটি করতে পারে না। এর সাথে তিনি আরও বলেন যে চান্দ্র মাস আসছে এবং এই মাসে তারা খুব শক্তিশালী হয়ে ওঠে। এরপরে যখন তারা গির্জায় ফিরে আসে, গির্জা কর্তৃপক্ষ তাদের ডাকে। সিস্টার জুনিয়াকে বলা হয় যে তাকে আনুষ্ঠানিকভাবে এক্সোসিজম করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু কর্তৃপক্ষের মতে তাকে তার এক্সোসিজম এর সময় ডক্টর পাউলোকে তার সাথে রাখতে হবে। তারপর সিস্টার জুনিয়া বলল, আমরা কিভাবে ডক্টর পাউলোকে আমাদের সাথে রাখতে পারি? সে ভূত প্রেত পীড়নে বিশ্বাস করে না। তারপর ফাদার বললেন, আমি জানি না, কিন্তু এটাই নিয়ম যে এক্সোসিজম সময়ে আমি এবং ডক্টর পাউলো তোমার সাথে থাকব। এখন এখানে সিস্টার জুনিয়াও তার কাছ থেকে হেভেন কি চায়। এতে তিনি বলেন যে তারা হেভেন কি পেতে পারবে না এবং যদি তারা অনানুষ্ঠানিকভাবে এটি নেওয়ার চেষ্টা করে তবে তাদের সমস্ত কর্তৃত্ব শেষ হয়ে যাবে। সৌভাগ্যবশত পরের দিন কর্তৃপক্ষ তাদের হেভেন কি দেয়, কিন্তু এই শর্তে যে একবার ডিমান্ড তাড়ানোর পর হিজুন বেঁচে থাকুক বা না থাকুক, তাকে এই ডিমান্ডকে নরকে পাঠাতে হবে। এক্সোসিজম শুরু করা হয়েছে। ডক্টর পাউলো, যিনি একজন ফাদার ছিলেন, তিনিও এই তিনজনকে আশীর্বাদ করেন এবং সিস্টার জুনিয়া তার প্রার্থনা পড়তে শুরু করেন। এবার তার প্রার্থনা খুব একটা কার্যকর ছিল না কারণ ডিমান্ডরা শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু সে তার প্রচেষ্টা চালিয়ে গেল এবং তারপর ডিমান্ডরা রেগে যেতে শুরু করল। ডিমান্ডরা তাকে গালিগালাজ করেছিল, তাকে নিয়ে মজা করেছিল এবং বলেছিল যে যখন সে জন্মগ্রহণ করেছিল তখন সে তার মায়ের মধ্যে ছিল। সিস্টার জুনিয়া আগে থেকেই জানত যে সে একটি সুপার পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে জানত না যে হিজুনের ডিমান্ড তার মায়ের মধ্যে ছিল। সে তাকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু ডিমান্ড তার নাম বলতে প্রস্তুত ছিল না। জুনিয়া তাকে বলে যে তুমি দুর্বল, তুমি একা, কিন্তু ডিমান্ড তাকে বলে যে আমি একা নই এবং আমাদের শক্তি তুমি যা ভাবো তার চেয়ে অনেক বেশি। তিনি বলেন যে তিনি পৃথিবীতে আসার জন্য 233 বছর অপেক্ষা করেছিলেন এবং তারপরে তিনি প্রতি বছর এই পৃথিবীতে আসতে থাকেন। প্রতি বছর সে কাউকে না কাউকে শিকার বানিয়ে হত্যা করতে থাকল। সে বাচ্চাদের মোটেও পছন্দ করে না এবং সে পৃথিবীর শিশুদের হত্যা করতে চায়। সে বলে যে সে এখন পর্যন্ত 292 জন শিশুকে হত্যা করেছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য এই ছিল না যে ডিমান্ড জুনিয়াকে ভয় দেখাচ্ছিল, সে কেবল জুনিয়াকে বিভ্রান্ত করছিল। জুনিয়া যখন তার কথা শুনছিল তখন সে ঘরে একটা শব্দ করে উঠল এবং একটি আলমারি জুনিয়ার উপর পড়ল। মিকাইলা আতঙ্কিত হয়ে জুনিয়াকে জিজ্ঞেস করে, তুমি এখন কি করবে? সে তাকে হেভেন কি দিতে বলে এবং তারপর আবার তার প্রার্থনা করা শুরু করে, কিন্তু এবারও এটি তার উপর খুব একটা প্রভাব ফেলেনি। কিছুক্ষণের মধ্যেই হাইভনের সহকারীও তাদের সাহায্য করার জন্য বেরিয়ে এলো। ডিমান্ড তাড়ানোর জন্য বাইরে একটি সামান দ্বিতীয় শুরু হয়েছিল। জুনিয়া মিকাইলাকে দরজা খুলতে বলল,
যেখান থেকে বাইরের আওয়াজ আসতে পারে। সামান রীতির কণ্ঠস্বর শোনার পর ডিমান কষ্ট পেতে শুরু করে। ডিমান যন্ত্রণার কারণে হিজুনের শরীর সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল, কিন্তু ডিমানটি হাল ছাড়েনি এবং হাইভনের সহকারীর উপর জিনিসপত্র ছুঁড়ে মারতে শুরু করে, যিনি বাইরে সামান অনুষ্ঠান করছিলেন, এবং তাকে বিভ্রান্ত করতে শুরু করে। হাইভনের সহকারী ভীত হননি এবং তার কাজ চালিয়ে যান। তিনি আচার ভঙ্গ করেননি, যার কারণে ডিমানটি এখন একটু দুর্বল হয়ে পড়েছিল। যখন সর্বত্র হট্টগোল শুরু হলো, তখন জুনিয়া ডিমানটিকে বলল, তুমি শুধু তোমার নাম বলো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে আমার শরীরে ধারণ করব। ডিমানটি জুনিয়ার কথা শোনে এবং জুনিয়াকে তার নাম বলে। অবশেষে এখন জুনিয়া নামটি পেল। তারপর সে ডিমানকে বলল, তুমি হিজুনের শরীর ছেড়ে আমার শরীরে এসো। ডিমানটি হিজুনের দেহ ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে জুনিয়া একটি ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে সে এবং হিজুন আধ্যাত্মিক জগতে ছিল এবং সেখানে হিজুন তাকে ধন্যবাদ জানাচ্ছিল। এরই মধ্যে অনেক হট্টগোল হচ্ছে, সবকিছু ভেঙে যেতে শুরু করে এবং আগুন ধরে যায়, কারণ ডিমানটি হিজুনের শরীর ছেড়ে জুনিয়ার শরীরে প্রবেশ করে। জুনিয়া দুর্বল ছিল। সে মিকাইলাকে বলল হিজুনকে গির্জায় নিয়ে যেতে এবং গির্জার ঘণ্টা 3 বার এত জোরে বাজাতে যাতে আমিও শুনতে পাই। মিকাইলা জিজ্ঞেস করে, তুমি আমার সাথে যাচ্ছ না কেন? জুনিয়া তার শরীরে হাত রেখে বলে যে সে তার ভেতরে ডিমানটিকে ধারণ করেছে। এটা জেনে সে ভেঙে পড়ল। তারা দ্রুত তাদের গাড়ি নিয়ে চলে গেল, কিন্তু গির্জায় যাওয়ার আগে অনেক ডিমানিক ইঁদুর তাদের পথ আটকে দিল। শুধু তারা নয়, ইঁদুরগুলো এখানকার সমস্ত যানজট ঠেকিয়ে দিয়েছে। তাদের যত তাড়াতাড়ি সম্ভব গির্জার ঘণ্টা বাজাতে হবে। মিকাইলা এবং হাইভনের সহকারী দ্রুত হিজুনকে ধরে নিয়ে গেল। বেরিয়ে এসে গির্জার দিকে দৌড়ে গেল। হিজুন হাঁটতে পারছিল না, তাই হাইভনের সহকারী মিকাইলাকে একা যেতে বলে। মিকাইলা যায় এবং অবশেষে 3 বার গির্জার ঘণ্টা বাজায়। ঘণ্টা বাজানোর আগে আমরা দেখেছি যে হিজুনের শরীর ডিমনিক শক্তির কারণে কালো হতে শুরু করেছে, কিন্তু ঘণ্টা বাজানোর পর তার শরীর আবার ভালো হয়ে গেছে, যার অর্থ হলো তার ভেতরের ডিমান তাকে ছেড়ে চলে গেছে। মিকাইলা হিজুনকে গির্জায় রেখে জুনিয়াকে সাহায্য করতে গেল। এখানে আমাদের দেখানো হয়েছে যে জুনিয়া তার শরীরে হেভেন কি রেখেছিল এবং তার ভিতরে থাকা ডিমানকে সিল করে ফেলে। তার শরীরে ডিমানকে সিল করার পর সে আগুনে গেল। সে আত্মহত্যা করে, নিজেকে উৎসর্গ করে এবং তার সাথে ডিমানও মারা যায়। সে জানতো যে ক্যান্সারের কারণে সে আগে মারা যাবে, তাই সে হিজুনের পরিবর্তে তার জীবনকে ঝুঁকিতে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এবং মিকাইলাকে আগে এই কথা বলেনি। ডিমানের সমাপ্তির পর আমাদের দেখানো হয়েছে যে ফাদার পাউলো এক্সেসিজম এবং দখলে বিশ্বাস করতেন। সে তার ব্যবস্থাপনাকে হেভেন কি দেয়, যা সে পুড়ে যাওয়া ভবন থেকে পেয়েছিল। গল্পের শেষে মিকাইলা এবং হিজুন একটি দীর্ঘ যাত্রা শুরু করে, বাকি 12টি ডিমানকে খুঁজে বের করার, তাদের ধ্বংস করার এবং নরকে পাঠিয়ে দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তাদের আগামী যাত্রার এক ঝলক দিয়ে সিনেমাটি শেষ হয়। আমি আছি আপনাদের সাথে নয়ন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।